बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা স্ব অবস্থানে থেকে তোমরা তোমাদের পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। তোমাদের সকলকে জানাই আমি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের জন্য আরও একটি ক্লাস আমি প্রস্তুত করেছি। এই ক্লাসের পক্ষ থেকে জানাই ফুলের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এস এম সালাউদ্দিন, উপাধ্যক্ষ ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, রঘুরামপুর, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমরা কয়েকটি ছবি দেখছি অফিস ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে অনলাইনের মাধ্যমে। পাশে আরও একটি ছবি আমরা দেখতে পাচ্ছি, ই কমার্স অর্থাৎ অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে ছবিগুলো দেখেই আমরা সহজেই অনুমান করতে পারছি যে আজকের পাঠ কি হবে। তো আজকের পাঠ পৌরনীতি ও সুশাসনের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির সম্পর্ক। পত্র শিরোনাম: পৌরনীতি ও সুশাসন। প্রথম পত্র, দ্বাদশ শ্রেণী, প্রথম অধ্যায়, পৌরনীতি ও সুশাসন পরিচিতি। শিক্ষণফল: এই পাঠ শেষে তোমরা পৌরনীতির ধারণা বর্ণনা করতে পারবে আর পৌরনীতি সুশাসনের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্পর্ক আলোচনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই জানব পৌরনীতির ধারণা। সংস্কৃত ভাষায় নগরকে পুর বা পুরী এবং নগরের অধিবাসীদেরকে বলা হয় পুরবাসী। এই জন্যই নাগরিক জীবনের অপর নাম পৌরজীবন এবং নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম পৌরনীতি। সুতরাং শব্দগত অর্থে সিভিক্স বা পৌরনীতি হল নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচার আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান। প্রাচীন ভারতবর্ষ ও গ্রীসে শব্দগত বা মূলগত অর্থেই পৌরনীতি বলতে নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কিত বিষয় মনে করা হতো। প্রিয় শিক্ষার্থী, প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রকে কেন্দ্র করে পৌরনীতি বা সিভিক্স শব্দটির প্রথম সূত্রপাত ঘটে। প্রাচীন গ্রীসে এক একটি নগরকে কেন্দ্র করে এক একটি রাষ্ট্র গঠিত হতো। এথেন্স, স্পার্টা, মেগেরা, রোডস প্রভৃতি ছিল প্রাচীন গ্রীসের উল্লেখযোগ্য নগর রাষ্ট্র। নগর রাষ্ট্র ছিল ক্ষুদ্র এবং ক্ষুদ্র হওয়ার কারণে এর জনসংখ্যাও ছিল অনেক সীমিত। এইসব নগর রাষ্ট্রের সকল সদস্যকে নাগরিক বলা হতো না। নগর রাষ্ট্রে
বসবাসকারী জনগণের মধ্যে যারা রাষ্ট্রীয় কর্মকাণ্ড তথা ভোটদান, নির্বাচনের মতন কার্যক্রমে অংশগ্রহণ করত, শুধু তাদেরই নাগরিক বলা হতো। সেই যুগে শুধু পুরুষেরা রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করত। মহিলা, দাস ও বিদেশিদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ ছিল না বিধায় তাদের নাগরিক বলা হতো না। পরিণতিতে শুধু এইসব নগর রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের আচার আচরণ, রীতিনীতি, অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করা হতো। প্রিয় শিক্ষার্থী, বর্তমান রাষ্ট্রগুলো প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রের অর্থাৎ সিটি স্টেটের মতো নয়, বরং এগুলো এখন জাতীয় রাষ্ট্র, ন্যাশন স্টেট হিসেবে পরিচিত। জাতীয় রাষ্ট্রগুলো আয়তনে যেমন বড়, জনসংখ্যাও তেমন বেশি। এইসব জাতীয় রাষ্ট্রে নাগরিকদের জীবন ও কার্যাবলী জটিল এবং বহুমুখী, কমপ্লেক্স অ্যান্ড মাল্টিপারপোজ। এইসব জাতীয় রাষ্ট্রে একজন নাগরিককে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় ইত্যাদি বহুমুখী দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। বর্তমানে নাগরিক জীবন পরিবার, গ্রাম, স্থানীয় সংস্থা, এমনকি রাষ্ট্রের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করেছে। প্রিয় শিক্ষার্থী, এছাড়া আধুনিককালে রাষ্ট্র ও সরকার শুধু শাসন কার্যই সম্পন্ন করে না, এর পাশাপাশি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি দায়িত্ব পালন করে। কাজেই বলা যায় আধুনিক রাষ্ট্রের নাগরিকদের ভূমিকা ও কার্যাবলী, আচার আচরণ এবং তাদের বিভিন্ন আর্থসামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে সুবিস্তার আলোচনা পর্যালোচনার মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিক জীবনের ইঙ্গিত দান করে তাই পরিণতি। প্রিয় শিক্ষার্থী, এই পরিণতি সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। এসব সংজ্ঞার মধ্যে এফআই গ্লাউড মতামত দিয়েছেন। তার মতে যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন এবং অধিকার ভোগ করতে পারে, তার অধ্যয়নই হচ্ছে পরিণতি। Civics is the study of institutions, habits, activities and spirit by means of which a man or woman may fulfill the duties and receive benefits of the membership in a political community. অধ্যাপক এম হোয়াইট দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে বলেন, সিভিক্স ইজ দ্যাট সাবজেক্ট হুইচ ডিলস উইথ এভরিথিং অ্যাপার্টেনিং টু সিটিজেনশিপ। নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পরিণতি। অধ্যাপক এম হোয়াইট তার ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে আরও বলেন, সিভিক্স ইজ দ্যাট ব্রাঞ্চ অফ হিউম্যান নলেজ হুইচ ডিলস উইথ এভরিথিং রিলেটিং টু এ সিটিজেন, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, লোকাল, ন্যাশনাল অ্যান্ড হিউম্যান। পরিণতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয়, মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে।
প্রিয় শিক্ষার্থী, পৌরনীতির উপরিউক্ত সংজ্ঞাগুলো থেকে এর যে অর্থ ও প্রকৃতি স্পষ্ট হয়ে উঠেছে তা নিচে একটি চার্টের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করা হলো। এই চার্টের পৌরনীতি আর পৌরনীতি নগর রাষ্ট্রে নাগরিকদের আচার আচরণ কার্যাবলী নিয়ে আলোচনা করে। এখন এই নাগরিকদের কর্তব্য পালনের সাথে সাথে তাদের অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে এই নাগরিকদের অতীত রূপ, বর্তমান এবং ভবিষ্যতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। নাগরিকের স্থানীয় ক্ষেত্র, তাদের জাতীয় ক্ষেত্র এবং আন্তর্জাতিক ক্ষেত্র নিয়েও আলোচনা করা হয়েছে। অপরদিকে নগর রাষ্ট্র আজ সেটি ন্যাশনাল স্টেট অর্থাৎ জাতীয় রাষ্ট্র, আর পরবর্তীতে এটি আন্তর্জাতিক মানবতার রূপ পরিগ্রহ করেছে, ইন্টারন্যাশনাল হিউম্যানিটি। প্রিয় শিক্ষার্থী, উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে পৌরনীতির ধারণাকে আমরা দুটি অর্থে ব্যবহার করতে পারি, যথা একটি সংকীর্ণ অর্থে আর অপরটি হচ্ছে ব্যাপক অর্থে। প্রথমে আমরা আলোচনা করি সংকীর্ণ অর্থে। পৌরনীতি বলতে নাগরিকের অধিকার ও কর্তব্য সংক্রান্ত বিষয়কে বোঝায়, যেমন রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা তথা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার এবং অধিকার ভোগের বিনিময়ে নাগরিককে যেসব কর্তব্য পালন করতে হয়, যেমন তাকে রাষ্ট্রের প্রতি অনুগত থাকতে হবে, রাষ্ট্রের আইন মান্য করতে হবে, নিয়মিত কর প্রদান করতে হবে, আর সততার সাথে ভোটদান করতে হবে ইত্যাদি। ব্যাপক অর্থে নাগরিকের অধিকার ও কর্তব্য সহ সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে। পৌরনীতি ও সুশাসনের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্পর্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, বর্তমান বিশ্ব তথ্য ও প্রযুক্তির বিশ্ব। তথ্য প্রযুক্তিকে ব্যবহার করেই মানুষের জীবন অনেক সহজ হয়েছে। জ্ঞান বিজ্ঞানের প্রতি শাখায় লেগেছে প্রযুক্তির ছোঁয়া, যার মাধ্যমে বিকশিত হয়েছে নতুন নতুন ধারা। পৌরনীতি ও সুশাসনের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু হল নাগরিক জীবনের সার্বিক বিষয়। সেক্ষেত্রে প্রযুক্তি সব কিছুকে সহজ করেছে, অর্থাৎ নাগরিক সেবা সুন্দরভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জনগণের নিকট কাঙ্ক্ষিত সেবা পৌঁছানো সম্ভব হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন আবিষ্কার নাগরিক জীবনে এনেছে অনেক স্বস্তি। প্রিয় শিক্ষার্থী, আমরা পৌরনীতি সুশাসনের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির সম্পর্কে আলোচনা করতে যেয়ে আমরা বলতে পারি, নাগরিক তার আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়গুলো প্রযুক্তির ছোঁয়ায় বিকশিত করেছে। পাশাপাশি বিশ্ব রাজনীতির অভাবনীয় পরিবর্তন সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারছে, যার ফলে প্রযুক্তির ক্ষেত্রে তার যুগান্তকারী পরিবর্তন সাধিত হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে রাষ্ট্রীয় প্রশাসনের সকল কাজ কর্ম খুব সহজে সম্পাদন করা সম্ভব হয়েছে। স্বচ্ছ ও জবাবদিহিতার মাধ্যমে দক্ষ ও অংশগ্রহণমূলক
আধুনিক প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থা নির্মাণে সহায়ক ভূমিকা পালন করেছে। তথ্যের অবাধ প্রবাহ শাসন ব্যবস্থাকে নাগরিকের কাছে সহজ ও সময়োপযোগী করেছে। প্রিয় শিক্ষার্থী, পৌরনীতি ও সুশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে নিম্নলিখিত সম্পর্কগুলো লক্ষ্য করা যায়। আলোচ্য বিষয়ে উভয় বিষয়ের মধ্যে মিল রয়েছে। পৌরনীতি ও সুশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নাগরিকের অধিকার, ই গভর্নেন্স, সুশাসন, ই ডেমোক্রেসি, নাগরিক সেবা, প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। বর্তমানে নাগরিকের তথ্য অধিকার পৌরনীতি ও সুশাসনের আলোচনায় স্থান লাভ করেছে। প্রিয় শিক্ষার্থী, উন্নয়নমূলক সম্পর্ক। পৌরনীতি ও সুশাসনের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নমূলক সম্পর্ক বিদ্যমান। উভয় শাস্ত্র নাগরিকের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনয়ন করে। এসব ক্ষেত্রে উন্নয়নে উভয় শাস্ত্রের ভূমিকা অপরিসীম। সহযোগিতামূলক সম্পর্ক। পৌরনীতি ও সুশাসন নাগরিকতা সংক্রান্ত এবং সুশাসন সংক্রান্ত জ্ঞান দান করে পৌরনীতি ও যোগাযোগ প্রযুক্তিকে সহায়তা করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ই গভর্নেন্স, সুশাসন, তথ্য অধিকার ইত্যাদি সম্পর্কে তথ্য প্রদান করে পৌরনীতি সুশাসনকে সহযোগিতা করে থাকে। নাগরিকের তথ্য অধিকার বাস্তবায়নে তথ্য যোগাযোগ প্রযুক্তি সহায়তা করে থাকে। প্রিয় শিক্ষার্থী, নির্ভরশীলতার সম্পর্ক। পৌরনীতি ও সুশাসনের জ্ঞান অর্জন ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা সম্ভব নয়। তেমনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন ব্যতীত পৌরনীতি ও সুশাসন সম্পর্কে সম্যক ধারণা লাভ করা সম্ভব নয়। পৌরনীতি ও সুশাসন বিভিন্ন ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপরে অতিমাত্রায় নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থী, সার্বজনীন কল্যাণের ক্ষেত্রে উভয় বিষয়ের মধ্যে আমরা মিল খুঁজে পাই। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, নারী পুরুষ নির্বিশেষে সকলের কল্যাণ সাধনের উপর প্রকৃত উন্নয়ন নির্ভরশীল। এই কারণে পৌরনীতি ও সুশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সার্বজনীন কল্যাণ সাধনে বিশ্বাসী। উভয় শাস্ত্র আত্মনির্ভরশীল, দক্ষ ও মর্যাদা সম্পন্ন জাতি গঠনে বদ্ধপরিকর। তাই পৌরনীতি ও সুশাসন বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। প্রিয় শিক্ষার্থী, পৌরনীতি ও সুশাসনের মধ্যে এতক্ষণ সম্পর্ক নিয়ে আলোচনা করলাম। এখন তোমাদের সামনে আলোচনা করতে চাই তাদের মধ্যে পার্থক্য নিয়ে। পৌরনীতি সুশাসনের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও কিছু কিছু বিষয়ে পার্থক্য লক্ষ্য করা যায়, সেগুলো নিচে উপস্থাপন করা হলো। উৎপত্তিগত বা জন্মগত পার্থক্য। পৌরনীতি ও সুশাসনের তুলনায় তথ্য যোগাযোগ প্রযুক্তি নবীন একটি স্বতন্ত্র বিষয় হিসাবে পৌরনীতি ও সুশাসনের উৎপত্তি হয়েছে প্রায় 2500 বছর পূর্বে। কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ ঘটেছে অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লব ও রাজনৈতিক ও সাংস্কৃতিক সংস্কারের প্রেক্ষাপটে। সুতরাং তথ্য যোগাযোগ প্রযুক্তি জ্ঞানের আধুনিকতম শাখা। প্রিয় শিক্ষার্থী,
প্রকৃতিগত পার্থক্য। পৌরনীতি ও সুশাসন হচ্ছে তাত্ত্বিক ও নীতিনিষ্ঠ বিজ্ঞান, কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে বস্তুনিষ্ঠ ও ব্যবহারিক বিজ্ঞান। সুতরাং পৌরনীতি ও সুশাসন সামাজিক বিজ্ঞানের একটি শাখা, কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি একটি বিশুদ্ধ বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী, প্রভাবগত পার্থক্য। পৌরনীতি ও সুশাসনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব নেই বললেই চলে, কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষতিকর দিক মারাত্মক এবং মানব সভ্যতার জন্য বিপজ্জনক। প্রিয় শিক্ষার্থী, পরিধিগত পার্থক্য। পৌরনীতি সুশাসনের পরিধি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তুলনায় সংকীর্ণ। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আলোচনার বিষয়বস্তু ব্যাপক ও বিস্তৃত। কালের পরিক্রমায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে নতুন নতুন বিষয় সংযোজিত হচ্ছে। সুতরাং পৌরনীতি ও সুশাসনের তুলনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনেক গতিশীল বিষয়। প্রিয় শিক্ষার্থী, পরিশেষে বলা যায় পৌরনীতি ও সুশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে কিছু বৈসাদৃশ্য থাকলেও এদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। এখন তোমাদেরকে স্ব অবস্থানে থেকে কিছু কাজ তোমাদের এই উপস্থাপিত বিষয়ের আলোকে করতে হবে। তো প্রথমে আইসিটি এর পূর্ণ রূপ কি এটা তোমাদের লিখতে হবে, আর উৎপত্তিগত দিক থেকে পৌরনীতি ও তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে কোনো পার্থক্য আছে কি না এটাও লিখতে হবে। তো আজ তোমাদের নিয়ে আমরা আলোচনা করেছি পৌরনীতির সুস্পষ্ট ধারণা সম্পর্কে আর পৌরনীতি ও সুশাসনের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির সম্পর্ক সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী, এখন মূল্যায়নের পালা। তোমাদেরকে প্রথমে লিখতে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে কি বুঝো, এই প্রশ্নটি, আর পৌরনীতি ও সুশাসনের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির দুটি সম্পর্ক তোমাদের লিখতে হবে। এছাড়াও তোমাদের স্ব অবস্থানে অর্থাৎ বাড়িতে তোমাদের কিছু কাজ করতে হবে। এই পাঠের আলোকে তোমাদের বাড়ির কাজ থাকবে পৌরনীতি ও সুশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উভয় শাস্ত্র আত্মনির্ভরশীল, দক্ষ ও মর্যাদা সম্পন্ন জাতি গঠনে বদ্ধপরিকর বিষয়টি মূল্যায়ন করে করোনার পরে তোমরা যখন ক্লাসে ফিরবে তখন লিখে আনবে। তো এর জন্যে তোমাদের কিছু সহায়ক গ্রন্থের আমরা কথা বলছি, এগুলোর সাহায্য তোমরা নিতে পারো। তো এইগুলো তোমরা সুন্দরভাবে লিখে আমাদের করোনার পরে ক্লাসে ফিরে আসবে। আশা করি তোমরা আজকের পাঠ সুন্দরভাবেই বুঝতে পেরেছো। তো আজকের এই ক্লাসের তরফ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।